নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সোমনাথ। তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেল সাহিত্যের সৌহার্দ্যতে স্বাগত জানাই। আজকের তোমাদের সামনে নিয়ে এসেছি একটি ভিন্ন স্বাদের কবিতা। হ্যাঁ, এটা আলোচনা তো করব, তার আগে বলি কবিতাটা কাদের জন্য। এটা মূলত আইএসসি বোর্ডের বন্ধুদের জন্য, ক্লাস 12-11-এও কাজে লাগবে তোমাদের। তাদের জন্য একটি বিশেষ কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায়ের যদি নির্বাসন দাও। আমি ইউটিউবে বেশ দু একজনের ভিডিও দেখেছি, আইএসসির খুব একটা ভিডিও আমি ইউটিউবে দেখি না। তো দেখলাম তাদের অ্যানালিসিসটা না ঠিকঠাক আমার যেন মনের মতো হলো না। তার মানে এটা বলছি না যে তারা খারাপ পড়িয়েছেন, তারা তাদের জায়গা থেকে তাদের 100% দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কোথাও কোথাও কোনো কোনো ব্যাখ্যা আমার মনে হলো যেন একটু তারা নিজের মন গড়া কাহিনী বলে দিলেন। বাংলা মানেই যে নিজের মন গড়া কাহিনী বলতে হবে এমনটা নয়, কিন্তু এর মধ্যেও লুকিয়ে থাকে ইতিহাস, এর মধ্যে লুকিয়ে থাকে কিন্তু যুক্তি। এই দুটো জিনিসকে যদি আমরা বেস করে একটা রচনা শৈলীকে নির্মাণ করতে পারি, সেখানে কিন্তু বিষয়টা অনেকটা বাস্তব কেন্দ্রিক হয়। আর পরীক্ষক এটাই দেখেন যে তুমি কতটা বুঝে বা তোমার কতটা নলেজকে তুমি সঙ্গে নিয়ে একটা প্রশ্নের উত্তর রচনা করছো। কোনো নোটবুক থেকে হুবাহু কপি করে বলে দেওয়াটা কিন্তু একটা মানে কি বলবো, যুক্তিশীল এবং জ্ঞানত অপরাধ বলেই আমি মনে করি। অনেকেই এগুলো করে থাকেন। একটা কবিতার রূপরেখা বিস্তৃত হয়, তুমি তোমার মতন করে ব্যাখ্যা করতেই পারো, কিন্তু তার মধ্যে থাকবে যুক্তিশীলতা। আর অনেক জায়গায় অনেকেই কিন্তু নিজের মতো কাহিনী বলে যাচ্ছেন, এটা দেখে আমার একটা ভীষণ বিড়ম্বনা বোধ হলো। তাই ভাবলাম এই পথে আমিও একটু হাঁটি, আমার যতটুকু জ্ঞানের পরিধি সেটুকু একটু তোমাদের সামনে তুলে ধরি, তাতে তোমাদের যদি কোনো কাজে লাগে সেটা আমরা ভীষণভাবে উপকৃত হব। তাহলে এতদিন আমি কলেজের এবং সাধারণত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ভিডিও বানালেও এই প্রথম তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। কবিতাগুলো নিয়ে দীর্ঘদিন আমি আলাপচারিতা করে যাচ্ছি, এগুলো নিয়ে আমার একটা বিরাট কাজ কারবার রয়েছে ঠিকই, কিন্তু সেগুলোর মধ্যে থেকেও মনে হলো যে ইউটিউব প্ল্যাটফর্মটাতে তোমাদের জন্য এটুকু অন্তত আমি করতেই পারি। তাই জন্য আমার এই প্রচেষ্টা যদি তোমাদের কাজে লাগে, আমি নিজেকে সার্থকতার দিকেই এগিয়ে নিয়ে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করব। যাই হোক, কবিতার আলোচনায় ঢুকবো, কিন্তু তার আগে বলবো কবিতাটা আলোচনা করতে গেলে আমাদের কিন্তু প্রেক্ষাপটটা ভালো করে জানতে হবে। আর এই প্রেক্ষাপটকে বেস করেই কিন্তু আমাদের আজকের এই কবিতাটা আলোচনা করব। যদি প্রেক্ষাপট নাই জানলাম, শুধু কবিতা ধরে ধরে মুখস্থ করে বা দুটো নোট মুখস্থ করে পরীক্ষায় লিখে দেওয়া কিন্তু ভীষণ কঠিন। তাতে হয়তো 70% নম্বর তোমরা পেয়েই যাবে, আইএসসি তে 70% পাওয়া কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু 95 অ্যান্ড অ্যাভাব এই জায়গাটা পেতে গেলে কিন্তু একটু তোমাদেরকে স্ট্যান্ডার্ড নোটস কিন্তু পড়তে হবে, স্ট্যান্ডার্ড লিখন শৈলী দেখাতে হবে, এবং তোমরা বিষয়টাতে কতটা বুঝেছো এবং তুমি কতটা নিজের ভাষায় অ্যাপ্লাই করছো। ওই নোটবুক মুখস্থ করে বা অনেকেই আছে তোমাদেরকে নোটস প্রোভাইড করছে কোনো একটা ওই বই দেখে তুলে দিয়ে, ওইভাবে কিন্তু তুমি 95% অ্যাভাব পেতে পারবে না। তার জন্য একটা স্ট্যান্ডার্ড নোটসের প্রয়োজন, এক লাইনগুলো সম্পর্কে সম্যক ধারণার প্রয়োজন, কনসেপ্ট ক্লিয়ারের প্রয়োজন। আর আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদের সামনে করে দেখানোর চেষ্টা করব। তাহলে আমি যদি প্রেক্ষাপটটা বলি, তাহলে তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো যে সুনীল গঙ্গোপাধ্যায় তিনি মূলত কিন্তু বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে জন্মসূত্রে তিনি একজন বাংলাদেশী। তাই বাংলাদেশের প্রতি তার যে একটা অকাট্য নৈকট্য টান বর্তমান থাকবে, সেটা কিন্তু স্বাভাবিক, সেটা কোনো একটা বিড়ম্বনার জায়গা তৈরি করতে পারে না। কেননা তোমরা তোমাদের দিক থেকে চিন্তা করে দেখো, তোমরা যখন তোমাদের বাড়িঘর ছেড়ে একটা অন্য জায়গায় গিয়ে স্টে করো, খুব কি ভালো লাগে? লাগে না, কারণ মনটা পড়ে থাকে ওই বাড়িতেই, কারণ ছোটবেলা থেকে তো ওই ঘেরাটোপ ওই পরিমণ্ডলের মধ্যেই তোমরা বড় হয়ে উঠেছো, তাই কি না? তাহলে সেই বড় হয়ে ওঠা পরিবেশটা যদি তোমাকে বারে বারে পিছু টানে, সেখানে অস্বাভাবিকতার কিন্তু কোনো দৃষ্টান্ত থাকে না। এই কবিতাটা মূলত তিনি 1971 সালে ঘেরাটোপেই কিন্তু লিখেছেন। 1971 সালটা কি সেটা জানতে হবে। এটা জানতে গেলে একটু ইতিহাসের দিকে তোমাদের নজর দিতে হবে। ইতিহাস কি বলছে? 1947 সালে যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, তখন কি হয়েছিল, আমাদের দেশ থেকে পাকিস্তান শুধুমাত্র ধর্মের বিভেদীকরণের জন্য আলাদা হয়ে গিয়েছিল।
তারা উর্দু ভাষাকে নিজেদের রাষ্ট্রভাষা বলে পরিচিতি দিয়ে পাকিস্তান নামে একটি আলাদা রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেছিল এবং তারা সফলও হয়েছিল বটে। ভারতবর্ষ সেখানে পৃথক হয়ে একটা স্বাধীন চেতা দেশে পরিণত হলো এবং পাকিস্তানও একটি স্বরাষ্ট্রে পরিণত হলো। সেখান থেকেই কিছু বছর পর দেখা গেল ওই পাকিস্তানের যারা হর্তাকর্তা বিধাতা তারা কিন্তু নিজেদের অধিকারকে কায়েম রাখার জন্য এবং ইসলামিক শাসন ব্যবস্থাকে আরো প্রকট করার জন্য উর্দু ভাষাকে কিন্তু প্রত্যেকের মাতৃভাষা রূপে একেবারে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো। সেখান থেকেই আন্দোলনের সূত্রপাত। অনেক বাঙালি মুসলিম ছিলেন যারা নিজেদের মাতৃভাষা বাংলাতেই অক্ষুণ্ণ রাখার প্রচেষ্টা চালিয়েছিলেন, কিন্তু বাংলাকে তারা কিন্তু মর্যাদা দিতে চাননি। এই জন্যই এই বাঙালি মুসলিমদের সঙ্গে উর্দুভাষী মুসলিমদের একটা বিরাট দ্বন্দ্ব ক্রিয়া করে। সেই দ্বন্দ্বকে সামনে রেখেই শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বে বহু মানুষ কিন্তু আন্দোলনে নেমেছিল। তারপরে দেখবে আমরা ভাষা আন্দোলন পড়ি, 21শে ফেব্রুয়ারি হয়ে থাকে। ঠিক এই ভাষা আন্দোলনের সময় পর্বেই কিন্তু ওই জব্বার রহমান এরা বহু নেতৃবৃন্দ তারা কিন্তু নিজেদের প্রাণ দিয়েছিল গুলিতে। কেন না তারা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার দাবি জানিয়েছিল। এইভাবেই কিন্তু একটা যুদ্ধের পরিবেশ পরিস্থিতি সংঘর্ষ গড়ে ওঠে এবং সেখান থেকে চারিদিক উত্তপ্ত হয়ে ওঠে। পরিবেশ পরিস্থিতি আর সাধারণ থাকলো না, স্বাভাবিক জনমানসে এর একটা বিরাট প্রভাব বিস্তার হলো। সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করেই বাংলাদেশ একটা সময় পর্বে 1971 সালে এসে নিজের স্বাধীনভাবে একটা রাষ্ট্রের মর্যাদা লাভ করলেন এবং বাংলা ভাষী মানুষ হিসেবে জীবনযাপনে বিরাটভাবে কিন্তু অগ্রসর হওয়ার প্রচেষ্টা লাভ করলেন। এই অবধি গেল প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটকে সামনে রেখেই সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু কবিতাটা আলোচনা করেছেন বা রচনা করেছেন। সেই জায়গায় কবিতাটার প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি তোমাদের সামনে এবারে আলোচনা করব। এই প্রেক্ষাপটটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, কেন এটা একটা বড় প্রশ্ন দিয়েই থাকতে পারে যে যদি নির্বাসন দাও কবিতাটির প্রেক্ষাপট আলোচনা করো, তখন কিন্তু এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে, এটা আমি কিন্তু বলে দিলাম। এবার আসি তোমাদের জন্য একটা চমক। কি চমক? ধরো আমি তোমাদের কবিতা বুঝিয়ে দিলাম, অনেকের হতেই পারে যারা একবারে বোঝো না, দুবারে বোঝো না, আরো তোমাদের বেশি প্রয়োজন। তো সেক্ষেত্রে দেখা যাবে যে তোমাদের হয়তো বেশিরভাগ ক্ষেত্রে আইএসসি বোর্ডের স্টুডেন্টদের দেখা যায় আদার সাবজেক্ট গুলোতে এত বেশি তোমাদের সময় লেগে যায়, বাংলা পড়ার সময় পাও না। সেক্ষেত্রে তোমাদের বাংলার টিউশন থাকে না, সেটাও তোমাদের একটা বিরাট অসুবিধার জায়গা। সেক্ষেত্রে আমি বলবো আমি কিন্তু তোমাদের সঙ্গে থাকতে রাজি আছি যদি তোমরা চাও। আমি একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি, টেলিগ্রামের একটা পেজ খুলেছি যেখানে তোমরা সংযুক্ত হতে পারো। আমাদের এই স্ক্রিনে দেখো নিচে, স্ক্রিনের নিচে বলতে কমেন্ট সেকশনে, ওই কমেন্ট সেকশনে তোমরা প্রথমে যাবে, গিয়ে প্রথম কমেন্টেই তুমি একটা লিঙ্ক পাবে। সেই লিঙ্কটাতে ক্লিক করলে তুমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে। সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সেখানে তুমি একটা মেসেজ করবে যে তোমার এই কবিতা সংক্রান্ত কোন লাইনটার অ্যানালিসিসের প্রয়োজন বা সেই জায়গায় কোনো প্রশ্নের উত্তরের জায়গাটা তোমার মনে আসছে কিনা। যদি কোনো অসুবিধা হয় আমি হেল্প করব তোমাদের। সেই জায়গাটা আরো যদি তুমি একটুখানি বিস্তৃত আকারে চাও, একটু ছোট আকারে চাও, কিভাবে তুমি লিখতে চাইছো সেটা যদি তোমার অসুবিধা হয়, সেই জায়গাগুলো আমি তোমাদের হেল্প করে দেব। তাই জন্য সবার প্রথম তোমাদের যেটা করণীয়, ওই টেলিগ্রাম চ্যানেলটাতে তোমাদের যোগ হতে হবে। সেই জায়গাটা যোগ হয়ে তোমরা একটা মেসেজ করো, আমি আশা রাখবো তোমাদেরকে সেখানে অনেকটা হেল্প করার। আমার দিক দিয়ে যতটা সামর্থ্য আমি সেটা তোমাদের কিন্তু পাশে থাকার অঙ্গীকার করছি। তবে সবার আগে যেটা প্রয়োজন, তোমাদের ইচ্ছা শক্তিটা কতখানি, তোমাদের ইচ্ছা শক্তির উপর নির্ভর করেই কিন্তু আমাদের বাকি পদক্ষেপগুলো হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমি আমাদের এই কবিতাটি সম্পর্কে তোমাদের সঙ্গে একটু বিস্তৃত আকারে আলোচনায় নামি। দেখো, কবিতার সূচনাতেই বলছে, যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। আচ্ছা, নির্বাসন দেওয়া, এখানেই আমি যে তোমাদেরকে ইতিহাসের প্রেক্ষাপটটা বললাম সেই জায়গাটা একটু মনে করো। যে মুহূর্তে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বাংলাদেশের ওই যুদ্ধ পরবর্তী সময়কালে অনেক মানুষ আছেন
যারা বাংলাদেশ পরিত্যাগ করে ভারতবর্ষে চলে এসেছিল। এই যে এপার বাংলা ওপার বাংলার মাঝখানে যে কাঁটাতারের বেড়া, সেইটাকে সেই যন্ত্রণা সহ্য করে বহু মানুষ যে এখানে এসে ঠাঁই নিয়েছিল, সেটা তো এক প্রকার নির্বাসন দেওয়া। আগেকার দিনের যুদ্ধক্ষেত্রে ভাবো, রাজারা তাদের বহু মানুষকে নির্বাসন দিত জঙ্গলে। এখানেও কিন্তু একটা নিজের স্বদেশ ভূমি ছেড়ে অন্য দেশে চলে যাওয়াটা নির্বাসনের থেকে কম কিসের? সেই অর্থেই কিন্তু কবি রূপকাঙ্গীকে এখানে উপস্থাপন করছেন, ব্যঞ্জনাধর্মী আলেখ্যে উপস্থাপন করছেন। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো। ওষ্ঠ কি জানো? আমাদের এই ঠোঁটের ওপরের অংশটাকে ওষ্ঠ বলে, নিচের অংশটাকে অধর বলে। তাহলে এই ওষ্ঠ আর অধরের মধ্যে ওষ্ঠকে কবি বেছে নিয়েছেন। বলছেন এই ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো। অঙ্গুরি কথার অর্থ হচ্ছে আংটি। আমি বিষ পান করে মরে যাব। এটাতে একটু ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারা হাতে একটা আংটি পরে থাকতেন। সেই আংটিটা না একটা ঢাকনা সিস্টেমের মতো, সে আংটির মধ্যে বিষ থাকতো। আর অনেক সময় তারা যদি ধরা পড়ে যেতেন, সেক্ষেত্রে কি হতো, নিজের গ্রুপ বা দলের কথা মানুষ যাতে প্রকাশ করে না ফেলেন, যাতে তাদের কাছে যন্ত্রণাদগ্ধ অবস্থায় মরতে না হয়, তাই নিজেই সুইসাইড করার জন্য ওই হাতের আংটির ঢাকনাটা খুলে ওর মধ্যে যে বিষটা থাকতো সঙ্গে সঙ্গে খেয়ে নিত। ঠোঁটে ঠেকালেই এতটাই কড়া বিষ, তারা কিন্তু মারা যেত। তখন নিজেদের দলের কথা গোপন রাখতো। এভাবেই তারা। কবি সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে এর সঙ্গে মেলবন্ধন ঘটিয়েছেন। বলছেন যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো। অর্থাৎ আংটির সেইভাবে তিনি ঠোঁটে ছোঁয়াবেন, তার ফলে কি হবে, বিষ পান করে মারা যাবেন। তাহলে বুঝতে পারছো ঐতিহাসিক জায়গার সঙ্গে বাস্তবতার কতখানি মেলবন্ধন করেছেন কবি। এখানে কোথাও ওই কল্পনার আলেখ্যে ভেসে গিয়ে যা তা করে গল্প লিখে দেননি। এটা বারবার তোমাদের বুঝতে হবে। এটা একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, তার উপর বেস করে কবি লিখেছেন। তাই আমাদের যুক্তি দিয়ে উত্তর লিখতে হবে। ওই গাঁজাখড়ি গল্প পাতার পর পাতা লিখে গেলাম, যা মনে হলো একটা নোটবুক দেখে লিখে দিচ্ছি। অনেকে বলছে ওই জাতীয় নোটসের ভরসায় বারবার বলছি যেও না। কবিতাটা বোঝো আর একটা স্ট্যান্ডার্ড নোটসের আদলে নিজেদেরকে প্রেজেন্ট করো, যার মধ্যে দিয়ে তোমার যুক্তিসঙ্গত মনে হবে। তুমি নিজে পড়ো, তুমি লেখাপড়া জানা ছেলে মেয়ে, সুতরাং বুঝতে পারবে যে কোন লেখাটা একটা ওই বইয়ের গল্প ছাপিয়ে দিচ্ছে আর কোন জায়গাটা কোন লেখাটার মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট যুক্তিশীলতা রয়েছে। রাইটার বা পরীক্ষক যারা দেখবেন পড়বেন তোমার লেখাটা, তারা এটাই দেখবেন যে তুমি কতটা বুঝতে পেরেছো, তোমার কনসেপ্ট কতটা ক্লিয়ার, তুমি কতখানি বই মুখস্থ করে টুকে দিয়েছো, এটা কিন্তু দেখবেন না। তারপরেই কিন্তু তুমি 95% মার্কস ক্যারি করতে পারবে, তার আগে কিন্তু নয়। অনেকেই ওই প্রতিশ্রুতি দেয় আমার কাছে চলে এসো 95% পেয়ে যাবে। ওইসব গল্পের মধ্যে একদম পড়বে না, আমি বারবার তোমাদেরকে কিন্তু বলে দিলাম। দেখো বলছে আমি বিষ পান করে মরে যাব। বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। কি অর্থ, কি সুন্দর ব্যাখ্যা। দেখো, বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ। বিষণ্ণতা কাকে বলে? বিষণ্ণতা হচ্ছে আমাদের মন খারাপের সময় পর্ব, যখন সারাদিন ক্লান্তির পর যখন পূর্বস্মৃতি মনে পড়ে, যখন আমরা একটুখানি বিমর্ষ হয়ে যাই, একটুখানি কষ্টের আদলে নিজেদেরকে নিমজ্জিত করি যে অতীতে আমার সাথে ওইটা হয়েছিল, বা আমার প্রিয় মানুষটির বিচ্ছেদে তার কথা মনে পড়ে যন্ত্রণায় কাতর হয়ে দগ্ধ হয়ে বারবার আমি পড়ে যাচ্ছি, অসুস্থতা নিমজ্জিত হচ্ছি। সেই মুহূর্তটাকে কোনো অংশে আমরা কিন্তু বলতে পারি এই বিষণ্ণতা। তাই বলছে বিষণ্ণ আলোয় বাংলাদেশ। বাংলাদেশের উপর বিষণ্ণতার ছায়া, বিষণ্ণতার আলো কেন? আসলে বাংলাদেশ যেভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছে, বাংলাদেশের সেই আদলটাকে ভেঙে দিতে চেয়েছে, তার উপর কিন্তু একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করবার একটা দাবি জানাতে চেয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশের মধ্যে কিন্তু শান্তির আর কোনো জায়গা নেই। বাংলাদেশ তাই হয়ে উঠেছে কি বিষণ্ণতার ঘেরাটোপ। সেই বিষণ্ণতার আলো যেন চতুর্দিকে ছেয়ে গেছে, সেখানে কোনো রকম শান্তি, ভালোবাসা, এই সমস্ত বিন্দু বিসর্গ চিহ্ন মাত্র কিন্তু নেই। তারপরেই দেখো বলছে নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ। অর্থাৎ যে মেঘ স্বাধীনভাবে ভেসে বেড়াবে, সে যেন কোথাও নদীর শিয়রে, মানে নদীর মাথায় এসে যেন ঝুঁকে পড়ছে। অর্থাৎ মানুষ আর স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না, মানুষকে কোথাও যেন অবদমিত হয়ে মাথা নিচু করে চলতে হচ্ছে ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ওই শাসকদের আন্ডারে গিয়ে। তাহলে সেইটাকে ব্যঞ্জনাধর্মী ভাবে কিভাবে প্রকাশ করছে বুঝতেই পারছো। প্রান্তরে দিগন্ত নির্নিমেষ, এ আমারই 3.5 হাত ভূমি।
তাহলে প্রান্তরে মানে মাঠে, তাহলে প্রান্তরে দিগন্ত নির্নিমেষ, দিগন্ত মানে হচ্ছে তোমার আকাশ, তাহলে প্রান্তরে মানে মাঠে, মানে মাঠ আকাশ যেন নির্নিমেষ সব যেন গিয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে। কোথাও যেন সেই সাধারণ মানুষের জনজাতির যে রূপরেখা, একটা বাংলাদেশ মানে কৃষি প্রধান দেশ, যেখানে চাষবাস করে মানুষ স্বাচ্ছন্দ্যের সঙ্গে জীবনযাপন করবে, সেখানে কোথাও গিয়ে যেন পরিবেশ পরিস্থিতি তাদেরকে এমন ভাবে অ্যাটাক করেছে, তারা কিন্তু আর উঠে দাঁড়ানোর কোন রকম স্কোপ পাচ্ছে না। সেই অসুবিধার মধ্যে পড়ে জীবনযাপনের একটা রূপরেখা এতটা কষ্টসাধ্য হয়ে উঠেছে, সেটা কিন্তু তারা প্রকাশ করছে। বলছে যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। আবার সেই লাইন, তবে এই লাইনের আগে একটা লাইন আমি বলেছি, এই আমার 3.5 হাত ভূমি। 3.5 হাত কথার অর্থ কি জানো? তুমি একবার মেপে দেখো, তোমার এই হাতের এখান থেকে এতখানি, এই হাতের যে মাপকাঠিটা মানে যতটা লেন্থ হয়, এইরকম 3.5 হাতে তোমার সারা বডিটার হাইট হবে। এটা হচ্ছে, তুমি যদি একটুখানি মানুষের হিউম্যান বডি নিয়ে পড়াশোনা করো, এই বিষয়টা তুমি জানতে পারবে। আজকে বলে দিলাম, তোমরা মাথায় ঢুকিয়ে নাও, আর তোমরা মেপেও দেখতে পারো। তোমাদের হাতের যতখানি মাপ, ওই মাপের 3.5 হাতে তোমার পুরো হাইটটা কভার আপ হয়। অর্থাৎ বাংলাদেশে তুমি দেখবে মানুষ মারা যাওয়ার পরে কি হয়, সাধারণত মানুষকে কবরস্থ করা হয়। অর্থাৎ মানুষ যেখানে জন্মাবে, যেটা তার জন্মভূমি, মানুষ চায় সেখানেই তার যেন শেষকৃত্য সম্পন্ন হয়। তাহলে সেখানে কবিরও আকাঙ্ক্ষা, ফরিদপুরে জন্ম নিয়েছেন ঠিকই, তাহলে সেখানেই তার জীবনের শেষ অংশটুকু বিলীন হয়ে যাওয়ার অঙ্গীকার করা উচিত, কিন্তু না, পরিবেশ পরিস্থিতি তাকে ভারতবর্ষের দিকে ঠেলে দিয়েছে, তিনি কিন্তু আর বর্তমানে বাংলাদেশে নেই। তাহলে সেই বাংলাদেশের ঘেরাটোপ পেরিয়ে তাকে নিজের অনিচ্ছা সত্ত্বেও পরিবেশ পরিস্থিতির যে একটা অকাল দুর্যোগ, তার নিরিখে কিন্তু ভারতবর্ষে পালিয়ে আসতে হয়েছে। তাই কবির আকাঙ্ক্ষা যে নিজের ভূমিতেই তিনি যদি নিজে সমাহিত হতেন, তার থেকে বড় প্রাপ্তি আর কিছু হয় না। তাহলে কোথাও গিয়ে যেন কবি সেখানে গিয়ে নিজেকে হারিয়ে ফেলছেন। তাই পরবর্তীতে বলছে যদি পরিস্থিতি এটাই হয়, তাহলে বিষ পান করে মরে যাওয়াই শ্রেয়। তারপরে বলছে দেখো, ধান খেতে চাপ চাপ রক্ত, এখানেই ঝরেছিল মানুষের ঘাম। আচ্ছা, ধান ক্ষেত আমি বললাম কৃষি প্রধান দেশ, তাহলে সেখানে যে সমস্ত সংগ্রামীরা, বিপ্লবীরা এর প্রতিবাদ জানিয়েছিল, তাদেরকে মেরে ওই ধান ক্ষেতের গোড়ায় ফেলে দেওয়া হয়েছিল। আর এদিকে সেই ধান জমিকেই তারা কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের নিজেদের ঘাম ঝরিয়ে তারা কিন্তু সেই ধান জমিকে অনেকটা বাস্তবিক করে তুলেছিল, অনেকখানি কিন্তু নিজের মতো করে সুন্দর করে প্রেজেন্ট করবার চেষ্টা করেছিল। কিন্তু সে সবকিছুই যেন হারিয়ে গেছে, সেটা আর নেই। সেখানে মানুষের বাসস্থান যোগ্যতা হারিয়েছে, বাসস্থানের মতো পরিবেশ পরিস্থিতি নেই। সেই জায়গাটা হয়ে উঠেছে মানুষের খুনের একটা দেহ লোপাটের একটা ক্ষেত্র, সেখানে মানুষকে মেরে ফেলে দেওয়া হচ্ছে। তাই জন্য ওই চাপ চাপ রক্ত শব্দটা প্রয়োগ করা হচ্ছে, মানে কতদিন পড়ে রয়েছে মানুষের রক্তগুলো জমাট বেঁধে যেন ডলা পাকিয়ে গেছে, সেই আঙ্গিক কবি কিন্তু ফুটিয়ে তুলছেন। বলছে এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম। অর্থাৎ গ্রাম বাংলার বুকে এখনো দেখা যায় বহু মানুষ যারা স্নানের সময় নদীকে প্রণাম করে। অর্থাৎ এটা আমাদের সংস্কৃতি। আমরা গাছপালা, নদ নদী, পশু পাখি সবের মধ্যে কিন্তু ঈশ্বরের অবস্থান খুঁজে পাই। আসলে প্রকৃতির মেলবন্ধনে যে আমাদের প্রকৃতির সঙ্গে মানুষের একটা বিরাট সম্পর্ক বর্তমান, এবং সেখানে মানুষে মানুষের যে বিভেদ, সেটা যেন কোথাও গিয়ে প্রকৃতির মধ্যে হানাহানির রূপরেখা নির্মাণ করে, সেই আঙ্গিকই কিন্তু ফুটিয়ে তুলছেন। তাই জন্য কবি খুব সুন্দরভাবে ওই কথা বলেছেন যে এখনো গ্রাম বাংলায় গেলে বা বাংলাদেশে গেলে সেই দৃষ্টান্ত কিন্তু দেখতে পাওয়া যাবে। এখনো নদীর বুকে মোচার খোলায় ঘুরে লুঠেরা ফেরারি। মোচার খোলা অর্থাৎ তোমরা দেখবে মোচার খোলাগুলো যখন আমরা ছাড়াই ঠিক নৌকোর মতো শেপ দেখতে হয়। তাহলে সেই রকমই জলপথে যে দস্যুরা বা তারা এসেছিল, এসে বাংলাদেশকে আক্রমণ করেছিল, বাংলাদেশ যে নদীমাতৃক দেশ সেটা বুঝতেই পারছো। যদি তোমরা ভৌগোলিক পরিমণ্ডলটা খেয়াল করো, দেখবে অনেক বহিঃশত্রুরা কিন্তু বাংলাদেশের পদ্মা নদী কেন্দ্রিক জায়গা থেকে কিন্তু তাদেরকে কিন্তু ভীষণভাবে একটা অত্যাচারের দৃষ্টান্ত দেখতে পারি। সেখানে গিয়ে কিন্তু অনেক লুট হয়েছে, অর্থাৎ পাকিস্তান থেকে ওখানে গেছে, গিয়ে সেখানে তাদের উপর কর্তৃত্ব বিস্তার করেছে, তাদের উপর বিভিন্নভাবে হানাহানি মারামারি। তোমরা জানোই সেই জায়গাগুলো যে তৈরি হয়েছিল পরিবেশ পরিস্থিতি, তারই রূপরেখার কথা কিন্তু এখানে বলেছে। বলছে শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি, বৃষ্টিতে চিক্কন তবু এক একটি অপরূপ ভোর।
তাহলে শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি মানে আগুনের বৃষ্টি, অর্থাৎ পরিস্থিতি পরিবেশটার উত্তেজনার যে রূপরেখা সেইটার কথা বলছে। একটা আগুন কি করে, আমরা বলি না যে চারিদিকে যেন আগুনের মতো রাগ ছেয়ে গেল, মানুষ একেবারে শেষ করে দিল তার রাগ, তাহলে সেখানে পরিবেশ পরিস্থিতিটাও কিন্তু অগ্নিগর্ভ। সেই জায়গায়ও কিন্তু মানুষ মানুষের মধ্যে বিভেদ, হানাহানি, মারামারি, এই জায়গাগুলো কিন্তু বিরাট ক্রিয়া করেছে। তাই বলছে শহরে বন্দরে এত যে অগ্নিবৃষ্টি, বৃষ্টিতে চিক্কন তবু এক একটি অপরূপ ভোর। তাহলে পরিবেশ পরিস্থিতির ভোরের দৃষ্টান্তটাও কিন্তু অনবদ্য। চারিদিকে ভোর এতখানি তাদের চারিদিকটা সুন্দর পরিবেশ পরিস্থিতির আভাস দেয়, সেই গ্রাম বাংলার রূপরেখা, সেখানে যেন এই অগ্নিগর্ভ পরিস্থিতি মানুষের জীবনকে ছাড়খাড় করে দিচ্ছে। বাজারে ক্রূরতা, গ্রামে রণহিংসা। তাহলে ক্রূরতা মানে রাগ, ক্ষোভ, আর রণহিংসা যুদ্ধ পরিবেশ পরিস্থিতি। অর্থাৎ এই যে মানুষের যে জনজীবনে যে পরিবেশ পরিস্থিতির রূপরেখা, সেখানে আমরা দেখতেই পাচ্ছি যে কিভাবে মানুষে মানুষে হানাহানি, মারামারি, কাটাকাটির যে দৃষ্টান্ত, সেটাই কিন্তু এখানে কবি বারবার কবিতার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলছেন। বলছে বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকিমিকি খেলা, বিশাল প্রাসাদে বসে কা পুরুষতার মেলা। অর্থাৎ বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকিমিকি খেলা, গ্রাম বাংলার দৃষ্টান্ত বুঝতেই পারছো। সেখানে আলো অন্ধকারের আবছায়া, সন্ধ্যের পরই গাছে গাছে জোনাকির একেবারে ভরপুর রূপরেখা। সেখানে কিন্তু খুব সুন্দরভাবে মানুষের মধ্যে যে দৃষ্টান্তগুলো সেগুলো দেখতে পাই, যে পরিবেশ পরিস্থিতি কতটা স্নিগ্ধ শীতল। আর সেখানে দাঁড়িয়ে বলছে বিশাল প্রাসাদে বসে, এই বিশাল প্রাসাদ কি মানে সমাজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা কর্তৃত্বটা বিস্তার করতে চাইছে, সেই মানুষগুলো কি করছে, কাপুরুষতার মেলা বইয়ে দিচ্ছে, তাদের উপর যে অত্যাচারের রূপরেখা নির্মাণ করছে সেটার কথা বলছে। বুলেট ও বিস্ফোরণ, শট তঞ্চকের এত ছদ্মবেশ, রাত্রি শিশিরে কাঁপে ঘাস ফুল, এ আমারই 3.5 হাত ভূমি। তাহলে সেখানে বলছে বুলেট বিস্ফোরণ, বুলেট মানে কি গুলি, বন্দুক, বিস্ফোরণ মানে বোমা বিস্ফোরণ। তাহলে বুঝতে পারছো সেই ঐতিহাসিক প্রেক্ষাপট, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যেখানে মানুষের ওপর কঠোর অত্যাচার হয়েছে, সেই জায়গাগুলোকে ইন্ডিকেট করছে। যে শট তঞ্চকের এত ছদ্মবেশ, অর্থাৎ যারা আমাদের রক্ষক তারাই কখন হয়ে উঠছে ভক্ষক। তারাই কিন্তু শট মানে চতুর, তঞ্চক মানে চালাক, চোর যারা, তারা কিন্তু ছেয়ে গেছে বাজারে, মানুষকে কিন্তু এইভাবে তারা লুট করে চলেছে। রাত্রি শিশিরে কাঁপে ঘাস ফুল। তাহলে পরিবেশ পরিস্থিতি এতটাই উত্তেজনা মুখর যেখানে মানুষ ভয়ে কাঁপছে। এখানে ঘাসের আঙ্গিক দিয়েছে, ঘাস মানে কি তৃণজীবী, যাদেরকে পাড়িয়ে চলে যাওয়া যায়। মানুষও যেন সেখানে সেই রকম পরিবেশ পরিস্থিতির সম্মুখীন, মানুষকেও যেন পাড়িয়ে চলে যাচ্ছে এরকম একটা জায়গা। এ আমাদেরই 3.5 হাত ভূমি, অর্থাৎ এ আমারই অধিকারের জমি। এখানে কেউ এমনি এমনি দেয়নি, আমি জন্মেছি মানে আমার জন্মগত অধিকার এটা। যদি নির্বাসন দাও আমি ঠোঁটে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। অর্থাৎ আমি মরে যেতে অবধি রাজি আছি, কিন্তু মরে যাওয়ার পরেও আমার দেহটা যেন এই ভূমিতেই সমাহিত হয়। কেন, এইখানে এটা আমার দাবি, এই ভূমির জন্য আমি কাউকে এক বিন্দু জায়গা ছেড়ে দেব না। এটা আমার নিজের অধিকার, আমি বেঁচে থাকতেও এখানেই আমার অধিকার থাকবে, মরে যাওয়ার পরেও যেন আমার অধিকারটা এই জায়গাতেই বর্তমান থাকে, সেই আঙ্গিকটা ফুটিয়ে তুলছেন। কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে, নিথর দিঘির পারে বসে আছে বক, আমি কি ভুলিছি সব, স্মৃতি তুমি এত প্রতারক। অর্থাৎ স্মৃতিকে উদ্দেশ্য করে বলছে, কারণ একটা সময় পর্ব তো তিনিও এর মধ্যে দিয়ে কাটিয়েছেন। স্কুলে যাওয়া, গ্রাম বাংলার ওই চালচিত্রকে নিজের চোখে চাক্ষুষ করা, ওই বকের বসে থাকা, নদীর তীক্ষ্ণ শীতল জল, ওই যে নিথর ভাবে বসে থাকা, সবকিছু প্রাকৃতিক বৈচিত্র্যমণ্ডিত শোভা বর্ধন করে, তাই না? সেটাই যেন কবি নিজেকে খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারছেন। আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলার ওড়াউড়ি। দেখো শিমুল তুলো উড়ে যাওয়ার দৃষ্টান্ত এখানে বলছে, যে আমিও তো গ্রাম বাংলায় দেখেছি ওই শিমুল তুলো উড়ে যাচ্ছে, এটা গ্রাম বাংলার সাধারণ চালচিত্র। কিন্তু একই সঙ্গে দেখো এর মধ্যেও একটা রূপকাঙ্গিক ব্যঞ্জনাঙ্গিক রয়েছে। কেন, একটা দেখো শিমুল তুলো উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে, তার নিজস্ব ঠিকানা নেই। বাংলাদেশের সেই উদ্বাস্তু সমস্যাও কিন্তু সেই জায়গায় নিয়েছে, তাদের নিজের বাসস্থান থাকতেও তাদের কিন্তু উড়ে উড়ে কোথায় চলে যেতে হচ্ছে, এক দেশ থেকে আরেক দেশে কাঁটা তারের বেড়া ডিঙিয়ে। দেখো সেই আঙ্গিকই যেন কোথাও গিয়ে মেলবন্ধন ঘটাচ্ছে নাকি। মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে
শিউলি ফুলের মতো বালিকার হাসি, নিইনি কি খেজুরের ঘ্রাণের রসের ঘ্রাণ, শুনিনি কি দুপুরের চিলের তীক্ষ্ণ স্বর। তাহলে দেখো আবার সেই গ্রাম বাংলার চালচিত্র, যেখানে শিউলি ফুলের গন্ধের কথা বলছে, খেজুরের রসের ঘ্রাণের কথা বলছে, তারপরে চিলের তীক্ষ্ণ স্বর, তার ডাকের কথা বলছে, সবই তো গ্রাম বাংলার চালচিত্র। আর এটাই একটা স্বাভাবিক সুস্থ সামাজিক জীবন হওয়া উচিত। একটা মানুষ যেভাবে তার জীবনের আঙ্গিকের ঘেরাটোপটা নির্মাণ করবে, এই শান্তির পরিবেশেই মানুষ বাস করতে চায়, প্রকৃতির স্নিগ্ধ কোমল পরিবেশ পরিস্থিতির মধ্যেই নিজেকে দেখতে চায়। সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে। বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, এই আমারই 3.5 হাত ভূমি। তাহলে আবার দাবি জানাচ্ছে যে যতই যাই হোক না কেন, নির্বাসন যদি নিতেও হয়, আমি আমার এই 3.5 হাত ভূমির মধ্যেই নিজেকে নির্বাসন দেব। সেইখানেই যেন কোথাও গিয়ে কবি নিজস্বতার একটা দাবি ওখানে প্রকাশ করলেন। আমি যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। যদি নির্বাসনই দিতে হয়, যদি উদ্বাস্তু করে পাঠিয়েই দিতে হয়, আমি তবে এখানেই মরে যাব, এখানেই আমার দেহ সাজিয়ে দাও, এই ভূমিতেই আমি আমার জীবনকে আটকে রাখবো। এই আঙ্গিক দিয়ে কবি কবিতার বক্তব্য শেষ করছেন। যাই হোক, আশা করি কবিতাটার জিস্ট তোমরা বুঝতে পারছো, কোন ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে মেলবন্ধন করে সুনীল গঙ্গোপাধ্যায় কবিতাটিকে নির্মাণ করেছেন। আমার মনে হয় তোমরা এতটুকু বোঝার মতো ক্ষমতা হয়েছে এবং আশা করি তোমরা বুঝতেও পেরেছো। তারপরেও বলছি, অনেকের সমস্যা হতেই পারে যে বুঝতে পারোনি কোনো একটা প্যারাগ্রাফ বা কোনো একটা লাইন। তোমরা কিন্তু অবশ্যই আমার ওই টেলিগ্রাম চ্যানেলটিতে যুক্ত হও, নিচে লিংক দেওয়া রইল কমেন্ট সেকশনে, সেখানে যুক্ত হয়ে তোমরা তোমাদের কোয়ারি জিজ্ঞাসা করতে পারো, আমি অতি অবশ্যই সলভ করবার চেষ্টা করব। আর এই কেন্দ্রিক কোনো প্রশ্ন যদি মনে জাগে, এই প্রশ্নের উত্তর লিখতে পারছো না, সেটাও আমাকে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে লিখে জানিও, আমি সেখানে উত্তরটাও তোমাদেরকে লিখে পাঠিয়ে দেবো। দরকার হলে তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে অবধি তোমাদের সঙ্গী থাকতে রাজি আছি, কিন্তু 95% মার্কস চাই, এটা কিন্তু আমি বলে দিলাম। আর একই সঙ্গে তোমাদের ভুল তথ্য বা ভুল ভাবে ব্যাখ্যা, বাজার চলতি বেশ কিছু নোট বই থেকে তুলে নিয়ে গতানুগতিক গল্প ধারায় যেভাবে বহু মানুষ প্রেজেন্ট করে চলেছে, সেই সমস্ত জিনিসগুলো তোমরা বোঝার চেষ্টা করো, তার মধ্যে কতটা যুক্তিশীলতা রয়েছে আর কতখানি বানানো গল্প রয়েছে। সেই জায়গাগুলো থেকে প্লিজ একটু দূরে থাকো, নইলে নিজেদের রেজাল্ট খারাপ হবে। আইএসসি বোর্ডে বা আইসিএসসি তেও দেখেছি এইরকম বহু ভুলে ভরা জিনিসগুলো খাতায় আসছে। তার কারণ হচ্ছে প্রচুর ফালতু গল্পগুলো তোমরা নিয়ে লিখে ফেলছো, আর লিখে নিজেরাও বুঝতে পারছো না। ওই মানে কি বলবো, খুব কম মূল্যে তোমরা যে জিনিসগুলো পেয়ে যাও বাজার চলতি জায়গা থেকে, সেইগুলো নিয়ে গাদা ভুলে ভরা জিনিস খাতায় লিখে ফেলছো, আর নিজেরাও জানছো না, খাতা তো আর দেখতে পাবে না। পরবর্তীতে কি হচ্ছে, কিন্তু সেই খাতা যখন চেক করছি আমরা, সেখানে গিয়ে অজস্র ভুল আমাদের চোখে পড়ছে। সেই জায়গাগুলো থেকে বিরত থাকো, আর একটু বুঝে জিনিসটাকে লেখার চেষ্টা করো, এটুকুই বলবো বারবার। যাই হোক, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যদি এইরকম অন্যান্য কোনো গল্প বা কবিতার অ্যানালিসিস জানতে চাও, কমেন্ট সেকশনে জানিও। এর পরবর্তী কোন ভিডিও তোমরা চাও, আমরা নিশ্চয়ই হাজির করবার চেষ্টা করব। ততক্ষণের পর্যন্ত আমরা বিদায় নিলাম। প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।